বিশ্বাস ছিল রাজনীতিতে। এখন কি তাহলে রাজনীতি আউট, ক্ষমতা ইন? ধৃতিমান চট্টোপাধ্যায় নিজেকে কি বামপন্থী মনে করেন? আপনি তো জানেন আপনি কার কাছে যাচ্ছেন, আপনার সম্পূর্ণ ধারণা রয়েছে। কিছুটা নার্ভাস হননি? ঋত্বিক কুমার ঘটক বা মৃণাল সেন অনেক বেশি পলিটিক্যাল বা রাজনৈতিক ছিলেন, যেটা সত্যজিৎ রায় ছিলেন না। এই যে ব্রড সেন্সে বামপন্থী ছিলেন সেটা তো প্রায় বলেইছেন। যার জন্য কি আলাদা আপনার আর উৎপলবাবু আলাদাভাবে মহড়া দিয়েছিলেন? কোথাও কি মনে হয় ধৃতিমান চট্টোপাধ্যায়কে, সেটা বাংলা চলচ্চিত্র জগৎ হোক বা বলিউড ইন্ডাস্ট্রি হোক, অনুপানের মতো ধৃতিমান চট্টোপাধ্যায়কে ব্যবহার করা হয়? এতে এদের মধ্যে যে কনস্ট্যান্ট খাওয়া খেয়ে মারামারি তর্কাতর্কি, ওটা একটা অন্য জগৎ। ওটার সঙ্গে আমাদের সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টক উইথ ঋতব্রততে আজকে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছেন যার কোনো গৌরচন্দ্রিকার প্রয়োজন শুধু বাঙালিদের নয়, ভারতীয়দেরও নেই। তিনি একাধারে অভিনেতা এবং সেই হিসেবেই আমরা তাকে চিনি, কিন্তু তার আরও আরও নানান গুণে তিনি বলা যেতে পারে এক অনন্য ব্যক্তিত্ব। এই মুহূর্তে বাংলায় এবং বাঙালি যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন তাদের মধ্যে অন্যতম ধৃতিমান চট্টোপাধ্যায়। ধৃতিমানদা, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। আপনার সামনে বসে আমি কোনো গৌরচন্দ্রিকা দেওয়ার প্রয়োজন বোধ করিনি, কিন্তু সত্যি যদি গৌরচন্দ্রিকা দিতেই হতো তাহলে বলতে হয় যে তার্কিক বাঙালি, তর্কপ্রিয় বাঙালির কাছে রাজনীতি একটা পরম আলোচনার বিষয়। তার মারাত্মক ফল বিভিন্ন সময় দেখেছি, এবং একটা দশক ছিল, দুটো দশক ছিল যেখানে বাঙালি এমন একটি মুখ, যেই মুখটা প্রগতিশীল মুখ হয়ে পোস্টারে ফুটে উঠত, এবং সেই ছবির পোস্টার দেখেই, আপনার মুখ দেখেই লোকে ধরে নিত অন্য ধরনের ছবি। অবশ্যই পরিচালকের তখন ব্র্যান্ড অতটাই ভারী ছিল। কোথাও কি 60-এর দশক, 70-এর দশক, 80-র দশকে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন আপনার ব্যক্তিত্ব এবং আপনার অভিনয় জীবনে একটা গভীর রেখাপাত করেছিল, নাকি আপনি অভিনেতা হিসেবে এই পুরো ব্যাপারটার সঙ্গে নিজের মতো করে সেটা আত্মীকরণ করেছিলেন? ওই সময় 70-এর দশকে, আমি বলবো 70-এর দশকে, 70-এর কি 60-এর দশকে, 60-এর দশকের মাঝামাঝি 65-66 এই সময় আমি প্রেসিডেন্সি কলেজে পড়ি। তখন ওই আন্ডার গ্র্যাজুয়েট ইয়েতে। তো সেই সময়টা তো একটা ভীষণ উত্তাল সময়, একটা মানে রাজনীতিগতভাবে একটা ভীষণ ভীষণ উত্তাল সময় ছিল। তো ফলে আমি যদিও অতটা প্রত্যক্ষভাবে রাজনীতি করতাম না, কিন্তু তাও করতাম, কারণ আমি ইউনিয়নে ভোটে দাঁড়িয়েছি ইত্যাদি। কাজে তখন কি হচ্ছে সেটা সম্বন্ধে আমি একেবারে সজাগ ছিলাম, এবং তাতে আমার আমার কোন দিকে থাকা উচিত, কোথায় থাকা উচিত নয়, কিসের পক্ষে কিসের। এবং আমার বন্ধু বান্ধব, দুজন বন্ধু বিশেষ করে খুবই ভালো বন্ধু, তারা বামপন্থী রাজনীতি তখন প্রত্যক্ষভাবে করছে। কাজেই আমি সেই আবহাওয়াটা আমি খুব ভালোভাবেই চিনি। এবং প্রথম ছবি প্রতিদ্বন্দ্বী, তাতে প্রত্যক্ষভাবে হয়তো রাজনীতির বিষয় সেভাবে আসেনি, এসেছে এইটুকুই যে আমার ভাই দীপু সে রাজনীতি করে, প্রত্যক্ষ রাজনীতি করে, তাছাড়া হয়তো আসেনি প্রত্যক্ষভাবে। কিন্তু ওই যে আবহাওয়া, সেই আবহাওয়াটা তো এসছে। কাজে সেই অর্থে রাজনীতি তো ছবিতে এসছে, রাজনীতি আমার সেই অর্থে প্রভাবিত করেছে। আপনি তো খুব ভালো ফরাসি ভাষায় যাকে বলে কনেসর, আপনি খুব ভালো একজন সমজদার। মানে সে ভালো চা হোক, ভালো কফি হোক, আমি জানি না ফাউন্টেন পেন, ভালো বই, আপনি একজন সমজদার মানুষ, এ বিষয়ে আমাদের কারোর সন্দেহ নেই। আমি কি তাহলে এইভাবে ধরে নিতে পারি যে অনেক সময় চায়ের ক্ষেত্রে বা খুব উঁচু স্তরে সুরার ক্ষেত্রে ব্লেন্ড বা জারিত ব্যাপারটা খুব থাকে, সেই ক্ষেত্রে রাজনৈতিক আবহে জারিত হয়ে ওই চরিত্রটা, ওই সময়টাকে তুলে ধরতে চিত্র পরিচালকদের আপনার মাধ্যমে অনেক সহজ হয়েছে?
অর্থাৎ আপনাকে আলাদাভাবে কোনো ব্রিফ করতে হয়নি? দেখো, মূল মূল শুরুটা তো হচ্ছে সুনীলদার উপন্যাস থেকে, প্রতিদ্বন্দ্বীর উপন্যাস থেকে, সেটা। তারপরের ফেজটা হচ্ছে সেটা নিয়ে সত্যজিৎ রায় চিত্রনাট্যে কি করলেন। সাধারণত যেটা হয়ে থাকে সেটাই হলে যে উপন্যাসে যা আছে তার অনেকগুলো এলিমেন্ট রাখলেন, কিছু এলিমেন্ট হয়তো বর্জন করলেন। সেখানে আমার কাজটা কি, আমার কাজটা আমি যেভাবে দেখি অভিনেতা হিসেবে, তার আগে একটা জিনিস বলে নিই যে প্রতিদ্বন্দ্বী উপন্যাস আমি তখনও পড়িনি কিন্তু। আচ্ছা। এবং এটাই আমার প্রিন্সিপাল, যে কোনো মানে উপন্যাস থেকে ছবি হচ্ছে, সেই উপন্যাস যদি আমার পড়া থাকে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি কিন্তু ইচ্ছে করেই পড়ি না। তার কারণ আমার মনে হচ্ছে যে আমার দায়িত্ব অভিনেতা হিসেবে সেটা হচ্ছে যে পরিচালকের দৃষ্টিভঙ্গি কি সেটা বুঝতে পারা, এবং সেই দৃষ্টিভঙ্গিটাকে আমার যতটা সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে ফুটিয়ে তোলা। কাজেই আমি উপন্যাস, স্ক্রিপ্ট, এই দুটো তিনটে জিনিসে আমি কনফিউশনটা এড়াতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে পরিচালককে অনুসরণ করা। সেদিক দিয়ে দেখতে গেলে প্রতিদ্বন্দ্বী উপন্যাসটা কিন্তু আমার কাছে মুখ্য ছিল না। সত্যজিৎ রায়ের চিত্রনাট্য আমার কাছে মুখ্য ছিল, এবং সেখানে ট্রিফিংয়ের কথা তুমি যেটা বললে, ওটা কিন্তু সত্যজিৎ রায়ের কাজের ধরনই ছিল যে উনি সবাইকে অভিনেতা, অভিনেত্রী, কলা কুশলী ইত্যাদি সকলকে ডেকে স্ক্রিপ্ট পড়াতেন। এর বেশি কিছু মানে আজকাল যেটা হয়, সেটা ভালো খারাপ আমি বলছি না, কিন্তু আজকাল যেটা হয় ওয়ার্কশপ ইত্যাদি, এসবের মধ্যে উনি ছিলেন না। তো স্ক্রিপ্ট পড়া হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করলো, ব্যাস এইটুকুই, মানে প্রিপারেশন এইখানেই শেষ। তারপর যা হবে সেটা হচ্ছে শুটিংয়ের সময় হবে। শুটিংয়ে আমি এটা পরে আমার মনে হয়েছে, ধরো আমি যখন সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম দেখা করতে যাই তখন অনেকক্ষণ ধরে কথা হয়, কিন্তু পরে আমার মনে হলো যে কথা হলো, কিন্তু সিনেমা সম্বন্ধে খুব একটা কথা কিন্তু হলো না। মানে কথা হলো আমার কি লাইকস, ডিসলাইকস, আমার কোন খেলা ভালো লাগে ইত্যাদি, পরিবার, বাবা মা ইত্যাদি, বই, এই সমস্ত নিয়ে কথা হলো, সিনেমা নিয়ে কিন্তু কথা হলো। পরে আমার মনে হলো এটা উনি নতুন যারা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, কিন্তু তাদের অবজার্ভ করতে, তাদের কথা বলার ধরন কি, আমরা এখন যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি, সেই বডি ল্যাঙ্গুয়েজটা কি, এবং সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার সময়, তার সংলাপ লেখার সময় এইগুলো উনি মাথায় রাখেন এবং এগুলোকে উনি ইনকর্পোরেট করেন অনেক সময়। সেই জন্যে যে লোকে বলে, আরে মানে লোকে বলতো যে নতুন ছেলে কিন্তু তাকে নিয়ে কী অভিনয় করিয়েছেন, ঠিক আছে, সেটা এই কারণে কিন্তু মানে যেটা মনে হয়েছে যে অভিনেতার কাছে সহজে আসবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম চরিত্রানুগ হবে, এটাকে উনি ভীষণভাবে স্ক্রিপ্ট লেখার সময় প্রিলিমিনারি কাজটা করে দিতেন। ধৃতিমানবাবু, আপনি যখন অভিনয়টা শুরু করছেন, মানে সত্যজিৎ রায়ের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন, আপনি প্রেসিডেন্সির তুখোড় ছাত্র, রাজনৈতিকভাবে সচেতন, এবং বিশ্ব সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য এ বিষয়েও আপনার সম্যক ধারণা আছে। যখন আপনি যাচ্ছেন, সত্যজিৎ রায়ের মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছেন, আপনি তো জানেন আপনি কার কাছে যাচ্ছেন, আপনার সম্পূর্ণ ধারণা রয়েছে, কিছুটা নার্ভাস হননি? না, সত্যি কথা বলতে মানে সেটা তো কত 60 বছর বোধহয় হয়ে গেল, কিন্তু আমার যত মনে পড়ে নার্ভাস সেভাবে একদম হয়নি। সেটা কিন্তু মৃণাল দাস, শ্যাম বেনেগর, তাদের সঙ্গেও যখন পরিচয় হয়েছে, তাদের উচ্চতা কোথায় সেটা আমি জানি, এবং আমি অনেক নিচে সেটাও জানি। এটা বিনয় হচ্ছে।
কিন্তু সেইভাবে কোনো নার্ভাসনেস কিন্তু হয়নি। তার সত্যজিৎ রায়ের কথা তুমি জিজ্ঞেস করলে, তার একটা কারণ হচ্ছে যে উনি নিজে কিন্তু, যেটা মানে সকলে যারা ওকে চেনে না তারা হয়তো বলবে যে আরে ওকে দেখলে তো মনে হয় খুব গুরু গম্ভীর মানুষ, সেটা ঠিক, কিন্তু একদিক থেকে দেখতে গেলে খুব ইনফর্মাল মানুষ। সেটা একটা উদাহরণ দিচ্ছি যে আমার যখন প্রথম সত্যজিৎটার সঙ্গে মুখোমুখি কথা হয়, সেটা কিন্তু ছবি করার আগে, সেটা অন্য প্রসঙ্গে। আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে আমরা একটা ফিল্ম সোসাইটি করেছি, পত্রিকা প্রকাশ করতে চেষ্টা করছি। সেই উনি বললেন এসো দেখা করো। তো আমি এখন হলে কি হতো, এখন ওই ধরনের মানুষের কাছে পৌঁছতে গেলে অনেকগুলো ফায়ার বলের ভেতর দিয়ে যেতে হয়। সেটা পরিচালকের ক্ষেত্রে। আর চিত্র তারকা হলে তো কথাই নেই, মানে তার সিকিউরিটি, তার সেক্রেটারি, তখন সবই ছিল না। কিন্তু আমি গিয়ে অমুক সময় আসবো, ঘন্টা বেরিয়েছে, উনি দরজা খুলে, উনি নিজে এসে দরজা খুলেছেন, আমরা বুঝেছি কথা বলেছি। সো সেই অর্থে হি ওয়াজ কোয়াইট ইনফর্মাল, এবং মানে ভয়ে পাওয়ার মতন ব্যক্তিত্ব ছিলেন না একেবারেই। ধৃতিমান বাবু, এখানে বোধহয় কোথাও একটু আমাকে উল্লেখ করতেই হবে, আপনার বাবা মা তারা তো ফিল্ম সোসাইটি আন্দোলনের যথেষ্ট অনুরাগী ছিলেন এবং ভালো ছবি দেখা, ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে তাদের সম্পৃক্ত, কোথাও সেটাও বোধহয় একটা রেখাপাত করেছে আপনার উপর। সম্পৃক্ত বলতে ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন সেটা আমি বলবো না, কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন। কিন্তু ওদের দুজনেরই ফিল্মে এবং ফটোগ্রাফিতে একটা ইন্টারেস্ট ছিল। যেমন আমি প্রথম ফিল্ম সম্বন্ধে যে বই পড়ি, রজার ম্যানভেল, অনেক কাল আগেকার ব্রিটিশ একজন ফিল্ম একাডেমি, তার বইয়ের নাম ফিল্ম, এবং সেটা বোধ হয় 1944-45 সে বইটা বেরিয়েছিল। আমি কিন্তু প্রথম ফিল্মের বই পড়ি রজার ম্যানভেলের ফিল্ম, যেটা নাকি আমার বাবা আমার মাকে উপহার দিয়েছিল। কারণ ওদের ফিল্ম ফটোগ্রাফিতে একটা উৎসাহ, একটা আগ্রহ ছিল। সেই কারণেই মোটামুটি ছোট বয়স থেকে বিদেশি ওই ফিল্ম সোসাইটিতে বিদেশি ছবি দেখা, টুকটাক আলোচনা, এটার একটা অভ্যেস ছিল। এবং সেটার প্রভাব পরে আমি যে কাজ করেছি বা ভেবেছি ইত্যাদি, তাতে তো তার প্রভাব পড়তে বাধ্য পড়েছে। মৃণাল সেন থেকে শুরু করে বাকি যারা ছিলেন তাদের সবার সঙ্গে তো আপনার কাজও করেছেন এবং তাদের সঙ্গে তো আলাপও ছিল। কোথাও কি মনে হয়, মানে বাঙালির এটা একটা বিশ্বাস রয়েছে যে সত্যজিৎ রায় তিনি একজন বিরাট মাপের একজন চলচ্চিত্রকার, চিন্তাবিদ, এই বিষয়ে বাঙালির কোনো সংশয় নেই, কিন্তু বাঙালির একটা অনুযোগ আছে যে তিনি হয়তো অতটা পলিটিক্যাল বা রাজনৈতিক নয় যতটা ঋত্বিক কুমার ঘটক বা মৃণাল সেন ছিলেন। আপনার আপনার কি মনে হয়, আপনি তো এদেরকে খুব ভালোভাবে চিনতেন প্রত্যেককেই, মৃণাল সেন কি বেশ রাজনৈতিক ছবি প্রকাশ্যে বলতেন, সত্যজিৎ রায়ের ছবিতে রাজনৈতিক প্রেক্ষাপট অনুচ্চারিত থাকলেও সেটা থাকতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার কি কোথাও মনে হয়েছে যে ঋত্বিক কুমার ঘটক বা মৃণাল সেন অনেক বেশি পলিটিক্যাল বা রাজনৈতিক ছিলেন, যেটা সত্যজিৎ রায় ছিলেন না? এই প্রশ্নে দু রকমের উত্তর আছে। একটা হচ্ছে যে এই যে তিনজনের কথা তুমি বললে, এদের যে রাজনৈতিক চেতনা বা চিন্তা, সেটা তাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে এবং তাদের সিনেমায় কিভাবে প্রতিফলিত হয়েছে, দুটো যে এক তা কিন্তু নয়। যেমন সত্যজিৎ রায়ের ছবিতে প্রত্যক্ষ রাজনীতি ছিল না ঠিকই, কিন্তু উনি ডেফিনেটলি রাজনৈতিক মানুষ ছিলেন। ওর লেখা, ওর সঙ্গে কথা বললে, ওর মানসিকতা, চিন্তা সবটাই রাজনৈতিক ছিল। কিন্তু আমরা সকলেই জানতাম যে উনি, ওইভাবে যদি আমরা বলি, তাহলে উনি দক্ষিণ দিকের লোক নন, বা এবং একটু ফরাসি পত্রিকাতে আমি পড়েছি তার ইন্টারভিউ, সেখানে তো তিনি পরিষ্কার যে কথা বলছেন
তাতে বামের প্রতি মানে তিনি যে ব্রড সেন্সে বামপন্থী ছিলেন সেটা তো প্রায় বলেইছেন। এবং সেটা কিছুটা হলেও প্রত্যক্ষভাবে তার ছবিতে প্রতিফলিত হতে শুরু করে প্রতিদ্বন্দ্বী থেকে, এবং খুব বিশেষ করে আমার তো মনে হয় জন অরণ্য, মানে জন অরণ্য একটা যাকে বলে আমার মনে হয় একটা ভীষণ ডার্ক একটা ছবি। তখন আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যেগুলো ঘটছে সেগুলো নিয়ে যে উনি অত্যন্ত চিন্তিত সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তারপরে তোমার ধরো গণশক্তি, সেটাকে তুমি রাজনৈতিক ছবি বলবে না সেটা তোমার উপর নির্ভর করে, কিন্তু সেখানে তো রাজনীতি এসছে অবশ্যই। এই যে সাপের দুধ খাওয়া ইত্যাদি, সেটাতে তো একটা মানে রাজনৈতিক তার ধারণা সেটা তো এসছে, এবং সেটা এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক। খুব প্রাসঙ্গিক। সেটা বলতে গেলে ধরো প্রতিদ্বন্দ্বী 1969 ছবি, 70 রিলিজ, তো এখনো ধরো এই তো সেমিনার টেমিনার ইত্যাদিতে যখন এখনকার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়, তারা কিন্তু এসে বলে যে ওই ছবিটা না আমাদের এখনো ভীষণ রেলিভেন্ট লাগে, কারণ ওখানে যে সমস্যাগুলো, রাজনৈতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি, সেগুলো কিন্তু এখনো আমাদের কাছে খুব রেলিভেন্ট। আমরা আগন্তুক যে ছবিটা দেখেছি, অসাধারণ ছবি, এবং নৃতত্ত্ববিদ একজন মানুষ, তার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এক তার্কিক বাঙালি যেন আমাদের হয়ে প্রশ্ন করছে, দর্শকের হয়ে প্রশ্ন করছে, একটা অনবদ্য যুগলবন্দি আপনার আর উৎপল দত্ত মহাশয়। ফুল ক্রেডিট টু সত্যজিৎ রায়, আবার আমি প্রথমে বলে রাখি। কিন্তু যতদিন বাংলা ছবি থাকবে, যতদিন বিশ্ব চলচ্চিত্র থাকবে, ওই অংশটা মানে আমাদের মনে গেঁথে রয়েছে। যেন কোথাও কোথাও মনে হচ্ছে এটা বাংলা নয়, আমরা গ্রিক দেশে বসে দুই দার্শনিক তারা কথোপকথন হচ্ছে মনে হচ্ছে। এই যে একটা খুব আটপৌড়ে, খুব সাধারণ, অথচ একটা খুব উঁচু স্তরের, উচ্চ মার্গের আলোচনায় এই কথোপকথনের মধ্য দিয়ে চলে যাওয়া, এইটার জন্য কি আলাদা আপনার আর উৎপলবাবু আলাদাভাবে মহড়া দিয়েছিলেন? আমি যেদিন ধরো তুমি যেটার কথা বলছো, ওটাতে আমার কাজ তো খুব কম ছিল, 2-3টে দৃশ্য ছিল। তো আমি প্রথম যেদিন কাজ, যে কোনো কারণেই হোক, ভুল বুঝি হোয়াট এভার, আমি তো যে সময় পৌঁছানোর কথা তার থেকে আমি বেশ দেরিতে পৌঁছেছি। তা আমি তো ভয় হয়ে আছি কী হয়। তা আমি গিয়ে দেখলাম যে সত্যজিৎ রায় লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছেন এবং উনি একলা চুপ করে সেটে বসে আছেন। তো আমি গিয়ে বলবো যে মানিকদা আসলে যেটা হয়েছে, তার আগে উনি বললেন প্রথম দিনে দেরি করলে ব্যাস এইটুকুই। তারপর উৎপল দত্তর সঙ্গে সিন, আমার তো একটু তো লাগছেই, ভয় করছে। তো সেটা গেলাম, উৎপল দত্ত কিন্তু প্রথমে নমস্কার আমার নাম উৎপল দত্ত, ব্যাস কেটে গেল সব। আসলে কি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ধরনের বাবা অমুকের সঙ্গে অভিনয় করছি, সাবধান থাকতে হবে, এগুলো অন্তত আমার ব্যক্তিগত ইয়েতে বলতে হয় যে সেটা ওই ধরনের দু একটা চিন্তা বা দুশ্চিন্তা কাজ শুরু করার আগে হয়তো থাকে, কিন্তু কাজ শুরু হওয়ার পরে না ওইগুলো চিন্তা করার কোনো প্রয়োজনও হয় না, আর ওগুলো মাথায় আসে না। তখন আমি একজন অভিনেতা আর দুজন যাই হোক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করছি, আমাদের সকলের লক্ষ্য একটাই যে সিনটাকে কিভাবে ফুটিয়ে তোলা। এই উৎপলবাবু তো আগে থেকেই আপনাকে চিনতেন? সেইভাবে নয়, কিন্তু উৎপলবাবু আমার মামার বন্ধু ছিলেন, ওরা একসঙ্গে ওই তখনকার দিনে ওই বামপন্থী যুবক সব, এবং বামপন্থী যুবক তাদের মধ্যে কেউ প্রত্যক্ষভাবে রাজনীতি করেন, কেউ ওই পেছন থেকে সাপোর্ট দেন আর কি। কিন্তু ওদের একটা আড্ডার জায়গা ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউস, সেখানে সকালে গেলে সকলকেই দেখা যেত। সেই সুবাদে আমি দেখেছি ওকে, এইটুকুই।
মানে সেভাবে পরিচয় ছিল না। এবার যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা একটু চলচ্চিত্রের বাইরে। আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হলো যে আপনি এই প্রশ্নটা আমার মধ্যে খুব জাগছে, যে দেখুন আরএসএস বা রাষ্ট্রীয় সেবক সংঘ তারাও শতবর্ষ পার করেছে, আবার এই ভারতবর্ষে কমিউনিস্টরাও তারা শতবর্ষ পার করেছে। আমরা যদি এখন হিসেব করি, এই মুহূর্তে দাঁড়িয়ে হিসেব করি, কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার আছে তা সনাতনী বলুন বা সংঘ দ্বারা পরিচালিত ভাবাদর্শে তারা রয়েছে ক্ষমতাসীন। আর বামেদের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে বা পশ্চিম বাংলায় বামেদের অবস্থা খুব ক্ষীণ। আগের তুলনায় যৎকিঞ্চিত ভালো হয়েছে, কিন্তু সেটাও আনুবীক্ষণিক আর কি। কোথাও কি মনে হয় যে এই যে দুটো দর্শন, সম্পূর্ণ বিপরীত দুটো দর্শন, তাদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আগামী দিনে পশ্চিমবাংলায় আরো বাড়বে? তার কারণ একদিকে ঐতিহ্য রয়েছে, একটা বাম ঐতিহ্য অস্বীকার করতে পারি না, সেটা একেবারে তারাশঙ্কর বাবু যখন ফ্যাসি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন লেখক হিসেবে, লেখক সঙ্গে, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সংস্কৃতিতে যে যাই বলুক, আমরা বামেদের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না। আবার ক্ষমতা এমন একটা জিনিস, আমরা গত ১.৫ দশক ধরে দেখেছি যে শিল্পী, সাহিত্যিক, মানে খুব নামকরা প্রথিতযশা চলচ্চিত্রকার, তারা সবাই তৃণমূল সরকারের সঙ্গে দহরম মহরম করছেন। আপনি নেই অবশ্য, আপনি কোনোদিনই এসবের মধ্যে থাকেন না। এখন যুগ পাল্টেছে, এখন তারাও সবাই পাল্টাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কোথাও তথাকথিত যারা বামপন্থী তারা পিছিয়ে পড়লেন, সেটা চিন্তার জগতে হয়তো নয় কিন্তু মানুষের কাছ থেকে, কিন্তু সংঘ বা সনাতনী ভাবাদর্শ ক্রমশ প্রখর থেকে প্রখরতর হয়েছে? তুমি একটা দীর্ঘ প্রশ্ন হ্যাঁ, করলে। আমার বলতে গিয়ে আমার তার বলতেই হলো। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ, আমার মনে হয় তাই। যে এখানে আবার একটা কথা আছে যেটা আমি বারবারই বলি, যে আমাদের যে রাজনৈতিক দলের যে, আমাদের তো একটা মুশকিল হচ্ছে অনেক রাজনৈতিক দল, তাতে কিন্তু আমি একেবারে বাম এবং একেবারে দক্ষিণ, তার মানে বলা যেতে পারে সিপিআই, সিপিআই এম, সিপিআই এমএল, তাদের সঙ্গে একেবারে দক্ষিণ মানে বিজেপি আরএসএস, তাদের একটা সাদৃশ্য খুঁজে পাই। সেটা হচ্ছে যে তারা, সেটার সঙ্গে আমি একমত হই, তুমি একমত হও না হও সেটা অন্য কথা, কিন্তু তারা একটা নির্দিষ্ট আদর্শে, রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে। তারা দূরদর্শী, ভবিষ্যৎ নিয়ে ভাবে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, এবং তাদের যে কাডার, সেই কাডারের মধ্যে একটা ডিসিপ্লিন যেভাবেই হোক আসে। তাদের কাডার কিন্তু মানে এটা খুব কমই হয় যে তাদের কাডার একটা পার্টি থেকে লাফিয়ে আর একটা পার্টি আর একটা পার্টিতে যায়। আমরা যদি মাঝখানের পার্টিগুলোকে দেখি, যেমন আমাদের এখানে, সেটা ভালো খারাপ আমি কিছু বলছি না, কিন্তু যারা যে পার্টি এতদিন ধরে পশ্চিমবাংলায় ছিলেন, তাদের আমি যদি কাউকে বলি, আচ্ছা ভাই তোমার পার্টি আইডিওলজিটা কি, সেটা আমায় একটা পৃষ্ঠায় লিখে দিতে পারবে না। এই উত্তরপ্রদেশে ৩,০০০ পার্টি, মহারাষ্ট্রতে এখন ৩,০০০ পার্টি। এই সম্প্রতি যেটা হলো যে তৃণমূলের সদস্যরা, তারা তৃণমূল ছেড়ে দিয়ে কোন একটা পার্টি কোথায় ছিল সেটা নিয়ম মেনে বলে তারা সেই পার্টির সভ্য হলেন, কিন্তু সেই পার্টির কোনো মানে রাজনৈতিক একটা অস্তিত্ব আছে খাতায় কলমে, কোনো আদর্শ, আইডিওলজি, প্রোগ্রাম কিছু তো নেই। এই কারণে দক্ষিণের যে পার্টি বিজেপি এবং বিজেপিকে আমরা যদি বলি যে আরএসএস প্রসূত, অবশ্য অনেক বিজেপির সভ্যরা বলবেন না, কিন্তু অস্বীকার করবেন, কিন্তু তাহলে সেই
আরএসএস এর যে আদর্শগুলো, সে আদর্শগুলোকে আমি ব্যক্তি হিসেবে আমি তার অত্যন্তভাবে বিরোধী, কিন্তু আমাকে তো মানতেই হবে যে সেই ডিসিপ্লিনটা, সেই দূরদর্শিতা তাদের আছে, এবং সেটা আমার খুব ভালো লাগছে এইটা দেখে যে একটু যেটা আমরা গত নির্বাচনে দেখলাম, যে আস্তে 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 হলেও বাম বামপন্থীদের একটা পুনরুত্থান বোধহয় হতে শুরু করেছে। এটা আমার কাছে কিন্তু খুব আশাজনক। মধ্যাহ্ন পেরিয়েছে কিছুক্ষণ আগেই। সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে বর্ষা স্নাত গোটা সল্টলেক। সল্টলেকের একটি ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা দিচ্ছিলাম, নিচে শব্দ আসছিল এবং ধৃতিমানবাবুও একবার দুবার অনুযোগ করছিলেন যে এই শব্দগুলো কোথা থেকে আসছে দর্শক বুঝতে পারবে তো, এ তো একেবারে চলচ্চিত্রের গোড়ার কথা। সুতরাং আমরা একটু স্থান পরিবর্তন করলাম, আরও একটু নির্জনে নিভৃতে ধৃতিমান চট্টোপাধ্যায়ের মুখোমুখি। ধৃতিমানবাবু, আমরা আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে, দর্শন নিয়ে, সংস্কৃতি নিয়ে, এবং এটা আমরা আলোচনার মধ্যে দিয়ে খুব পরিষ্কার দর্শকও বুঝতে পারছেন আমি সেই দর্শকের কথা বলছি যে এখন ক্লাস 8-9-এ পড়ে, আমার মতো অকাল পক্ক। সে যখন দেখছে এবং আপনার কিছু ছবি দেখেছে, আপনার সম্পর্কে তার আরও একটু সম্যক ধারণা হলো। এবার আমরা একটু আলোচনাটা অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তাদের সঙ্গে ছবি করা এবং তাদের সঙ্গে ছবির অভিজ্ঞতা যারা রসজ্ঞ পাঠক বা শ্রোতা তারা পড়ে নিয়েছেন, শুনে নিয়েছেন, দেখে নিয়েছেন। কিন্তু সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, কথা বলতে বলতে কফি চলে এসছে। উনি আজকে দার্জিলিং চা আর আমি কালো কফি। ভালো হয়েছে। তা এই পর্বটার পরবর্তীকালে ধৃতিমান চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন তো থমকে যায়নি। সত্যজিৎ রায় 1992 সালের পর অথবা মৃণাল সেন চলে যাবার পরেও ধৃতিমান চট্টোপাধ্যায় তো সচল রয়েছেন এখনো পর্যন্ত এবং থাকবেন, এটাও আশা করি। এরকমই সুস্থ শরীরে সুন্দরদা সুন্দর হয়েই বেঁচে থাকবে। কিন্তু পরবর্তীকালে আপনার কাছে কি কখনো খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে সত্যজিৎ রায় নেই, মৃণাল সেন অতটা সক্রিয় নয়, আর্ট হাউস ছবি, যে ছবিগুলোয় আপনার পোস্টার দেখে মানুষ ছুটে যেত, আপনি একটা প্রজন্মের আইকন হয়ে দাঁড়ালেন, তারপরে কি কোনো ক্রাইসিস বা সংকট তৈরি হয়েছিল অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের জীবনে? এর উত্তরটা একটু দীর্ঘ হবে। অবশ্যই। প্রথমত হচ্ছে যে আমি বোধহয় আগেই বলেছিলাম যে আমি যখন আহ, প্রতিদ্বন্দ্বিতা অভিনয় করি তখন এবং তার পরবর্তীতেও আমার কিন্তু অ্যাক্টার হব, স্টার হব ইত্যাদি এই ধরনের ভাবনা আমার ছিল না, কোনোদিন ছিল না। আমি যেহেতু সিনেমায় আগ্রহী, আমার প্রধান উদ্দেশ্য ছিল সত্যজিৎ সঙ্গে কাজ করার, মৃণাল সেনের সঙ্গে করা, যে এই লোকগুলো কীভাবে কাজ করে আমি একটু দেখি, আমি একটু বুঝতে চেষ্টা করি, কেননা হয়তো ভবিষ্যতে আমি ছবি করব। ছবি করাটা হয়নি বলতে হয়েছে, মানে আমি ফিচার ফিল্ম কোনোদিন করিনি, কিন্তু আমি ডকুমেন্টারি ইত্যাদি করেছি। তো সেই জন্য সেই অ্যাম্বিশনটা কোনোদিন ছিল না। তার একটা বড় কারণ হচ্ছে যে তখন আমি একটা অন্য প্রফেশন আমার রয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের প্রফেশন। সেটা আমার করতে ভালো লাগে, সেটাতে আমি সফল। আমি একটা দায়িত্বপূর্ণ পদে কাজ করছি, কাজেই আমার কাছে সেটাই কিন্তু মুখ্য। আমার যখন ভালো লাগছে তখন আমি দু একটা ছবি করছি। কাজেই আমরা যেটাকে তখন মূল স্রোতের ছবি বলতাম, সেই সময় তো দুটো দুটো টার্ম চালু হয়েছিল, মূল স্রোত, মেন স্ট্রিম, এবং সমান্তরাল, প্যারালেল। প্যারালেল বলতে আমরা সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগল ইত্যাদি ইত্যাদির কথা ভাবি। তো তখন এবং আমার এটাও মনে হয়েছিল যে মূল স্রোতের যে ছবি, তাতে আমি কিন্তু সফল হব বা অসফল হব আমি জানি না, কিন্তু আমি স্বচ্ছন্দ বোধ করবো না, ওটা আমার ক্ষেত্র নয়। বিশেষ করে তখন যে মূল স্রোতের ছবি ছিল তাতে নাচ গান ইত্যাদি আমার দ্বারা হবে না, এটা আমি জানতাম। ফলে অভিনয়টা
আমার কাছে, আমি অভিনয় করতে ভালোবাসতাম নিশ্চয়ই, কিন্তু অভিনয়টা আমার কাছে মেন ব্যাপার ছিল না। হলো আচ্ছা, এরপর একটা সময় কি হলো যে এই দুটো স্রোত, যে দুটো স্রোত সমান্তরালভাবে চলছিল, এগুলো মিলতে শুরু করলো। যেরকম আমরা যদি সামবেনিগালের ছবি দেখি, সামবেনিগালের ছবিতে সেগুলোকে মেন স্ট্রিম এন্টারটেনমেন্ট ছবি বলবো না, কিন্তু মেন স্ট্রিম ছবির অনেকগুলো উপাদান তাতে রয়েছে। এবং এই যে মিলে যাওয়া, আমার কাছে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস হলো। তার কারণ হচ্ছে যে একদিককার ট্যালেন্ট, যারা আগে মনে করতো না বাবা এটা এইটা আমার এইটা আমার, তারা কিন্তু ক্রস ওভার করতে পারলো। মানে সীমারেখাটা মুছে যেতে শুরু করলো। তো আমার তখন মনে হলো যে ঠিকই তো, তাহলে আমি শুধু প্যারালেল আঁকড়ে বসতে এটা তো বোকামি হবে। যেটা যেটা আমার মনে হয়, আমার কাছে মনে হয় ভালো ছবি বা যে পরিচালকের ওপর আমার আমার শ্রদ্ধা আছে, আস্থা আছে, তাদের ছবি যদি হয় তাহলে আমি নিশ্চয়ই করব। তার কারণ, একটা কারণ হচ্ছে যে এই সমান্তরাল ছবিতে তখন আমার একটা, যেটা বলছিলে ওই রাগী যুবক, একটা ওই একটা ইমেজ তৈরি হয়ে গেছে। কিন্তু ঠিকই আছে, সেটা ইমেজ তৈরি হয়েছে মানে সাংঘাতিক ভাবে। যদি জঞ্জির এবং অন্যান্য ছবিতে অমিতাভ বচ্চন বলিউডে ইয়াং অ্যাংরি ম্যান ইমেজটা তুলে ধরে গোটা উত্তর ভারতে গোবলয়, তাহলে কলকাতা এবং বঙ্গদেশে সুশিক্ষিত মার্জিত রুচিসম্মত যুবকের কাছে ইয়াং অ্যাংরি ম্যানের আইকন ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। বেশ। এটা অস্বীকার করতে না, পারবেন না। আমি অস্বীকার করছিও না, কিন্তু এক অর্থে যতই যাই হোক, এক অর্থে এটাও তো টাইপ কাস্টিং। যে ওই রাগী যুবক তো রাগী যুবক তো রাগী যুবক তো রাগী যুবক চলছেই, রাগী যুবক। তার থেকে একটু সরে আসা হলো, আমি সরে আসতে পারলাম অপর্ণা 36 চৌরঙ্গি লেনে। সেখানে ওই রাগী যুবক ইমেজটা ভাঙার একটা সুযোগ ঘটল। তো পরে আমি দেখলাম যে এই তো মানে সমান্তরাল বলে তো আর কিছু বাকি নেই। কাজে আমি মানে অভিনেতা হিসেবে আমার যে অভিজ্ঞতা বা আমার যে কাজ করার দক্ষতা, সেই ক্ষেত্রটাকে আমি একটু বিস্তীর্ণ করি না কেন। আমি মেইন স্ট্রিম ছবি, আমার ভালো লাগা ছবি, তাতে আমি কাজ করবো না কেন? অবশ্যই। তো এবং তখন ওই ঘটনার চক্রে যেটাই যাই হোক, তখন হিন্দি ছবিতে কাজ করার একটা সুযোগ এলো, এবং সেটা মানে একজন পরিচালক, তাকে মেইন স্ট্রিমের পরিচালকই বলা যায়, সঞ্জয় লীলা ভানসালি মেইন স্ট্রিমের পরিচালকই বলা যায়, কিন্তু অত্যন্ত গিফটেড ফিল্ম মেকার। তো সঞ্জয়ের সঙ্গে কাজ করার যদি সুযোগ আসে, সেটা আমি ছেড়েও, হ্যাঁ। তো এই আমি দেখলাম যে আস্তে আস্তে আমি ওই সমান্তরাল তথাকথিত তার থেকে একটু সরে আসছি। তার মানে এই নয় যে আমি প্রচুর কাজ করছি, প্রচুর কাজ আমি কোনোদিনই করিনি, এবং সেটা যে বললাম সেটা ইচ্ছাকৃতভাবে। অবশ্যই। যে যখন ভাল লাগছে তখন করছি, কিন্তু আমার মূল কাজ হিসেবে এই বিজ্ঞাপনের কমিউনিকেশনের কাজ, কমিউনিকেশনের ছবি করা, এগুলো রয়েছে। তো এইভাবে, এবং আমায় আমায় এই প্রশ্নটা প্রায়ই করা হয় যে আপনি এত কম ছবি কেন করেছেন। এত কম ছবি কেন করেছি, তো এই তো বললাম যে এইটা আমি বারবার বলছি, যে কারণ আমার কোনোদিনই মনে হয়নি যে এই সিনেমায় অভিনয় করাটা আমার প্রধান কাজ। আর ওই যে বললাম যে মেইন স্ট্রিমের সঙ্গে একটা স্বাচ্ছন্দ্য বোধের অভাব, এটাও। তো কি হলো যে যখন মানে আমি অনেক সময় এই প্রশ্নটা যখন আসে, তখন আমি অনেক সময় বলেছি যে না, আমি যেগুলো সমাজ সচেতন ছবি, রাজনৈতিক ছবি, আমি সেই ছবিতে কাজ করতে পছন্দ করি। পরে আমার যেরকম মনে হলো যে নিজের কাছেও না
তা হয়তো ঠিকই খানিকটা, কিন্তু কিছুটা না অজুহাতের মতো শোনাচ্ছে। পরে আমি অনেক চিন্তা করে দেখলাম যে ব্যাপারটা মানে ছবি বাছার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেক সহজ। ব্যাপারটা হচ্ছে খুব সহজ এবং একটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার, যে এতদিনের অভিজ্ঞতায় আমি তো একটা মোটামুটি বুঝতে পারছি যখন নতুন কাজের প্রপোজাল আসে, তখন তো আমি মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ এই স্ক্রিপ্টটা ভালো জমবে, এই পরিচালকের সঙ্গে এই পরিচালকের ওপর আস্থা রাখা যেতে পারে, এই প্রযোজক দায়িত্বশীল প্রযোজক। তো এইগুলো চিন্তা করে আমি পরে দেখলাম যে এটা খুব সহজ ব্যাপার, কিন্তু মানে আমায় জাস্ট চিন্তা করতে হবে যে আমি এই যে ছবিটা করতে যাচ্ছি, এটা করার এটা করার সময় রোজ সকালবেলা আমার কাজ করতে যেতে ইচ্ছে করবে না করবে না। আমার কাজ করতে যেতে ইচ্ছে করবে না, মনে হবে ও বাবা আজকে টাকা হলে তো ভালো হতো, আজকে বৃষ্টি কেন পড়ছে না। খুব সহজ। এটা কিন্তু একটা ইনস্টিংক্টিভ জিনিস এবং এটাই হচ্ছে ক্রাইটেরিয়া আমার কাছে। মানে ভেতর থেকে একটা তাগিদ আসে। হ্যাঁ, আমি এক্ষেত্রে বলি, আমি একেবারে এই বিরুদ্ধে অর্থশিক্ষিত বললেও কম বলা হবে। আমি আয়ুর্বেদ বিশেষজ্ঞ নয় এবং আমি একেবারে অশিক্ষিত এই বিষয়ে, কিন্তু তা সত্ত্বেও শুনেছি আয়ুর্বেদে যে ওষুধ তৈরি হয় সেখানে অনুপান খুব গুরুত্বপূর্ণ। কোথাও কি মনে হয় ধৃতিমান চট্টোপাধ্যায়কে, সেটা বাংলা চলচ্চিত্র জগৎ হোক বা বলিউড ইন্ডাস্ট্রি হোক, অনুপানের মতো ধৃতিমান চট্টোপাধ্যায়কে ব্যবহার করা হয়? তার কারণ আমি যে বলিউডের বিভিন্ন ছবি দেখেছি গত এক দশকে, সেখানে আপনার আবির্ভাব কখনো কখনো ছবিটা তার আগে পর্যন্ত অনেক ক্ষেত্রে মনে হচ্ছিল যে এটা বোধহয় নিছকই একটি মেইন স্ট্রিম ছবি, কিন্তু আপনি আসার পর থেকে সেই ছবির একটা ঘুরে যাওয়ার একটা পরিকল্পনা সুস্পষ্ট হয়ে ওঠে। আপনি কি মনে করেন যে আপনাকে অনুপানের মতো অনেক ছবিতে ব্যবহার করা হয়েছে? সেটা মানে একটা জিনিস ঠিকই যে আমরা স্ক্রিপ্টের চিত্রনাট্য লেখার ক্ষেত্রে আমরা বলি যে ভালো চিত্রনাট্যে দুটো তিনটে টার্নিং পয়েন্ট থাকতে হবে। একটা প্লট থেকে আরেকটা কোথাও ঘুরে যাবে, তাতে একটা কনফ্লিক্ট তৈরি হবে, শেষে সেই কনফ্লিক্টটা আবার রিজলভ হবে। এটা ঠিকই যে আমি হিন্দি ছবি যে কয়েকটা করেছি তাতে কিন্তু আমার চরিত্রটা ওইরকম একটা টার্নিং পয়েন্টে ইন্ট্রোডিউস করা হয়েছে। সেটাকে তুমি যেভাবেই দেখো, তাতে এই চিন্তাটা যে হ্যাঁ ঠিক আছে এখানে এমন একটা চরিত্র চাই যাকে দিয়ে ছবির মোড়টা একটু ঘোরানো যাবে, সেটা ঠিক, এটা হচ্ছে নিশ্চয়। ধরুন মাদ্রাস কাফে যে ছবিটা ছিল, এই ধরনের ছবি যে ছবিগুলো রয়েছে বলিউডে, সেখানে আপনি ঠিক কথা বলছেন, সেখানে সীমা রেখাটা খুব বিলীন না হলেও খুব অস্পষ্ট, যে এটা সমান্তরাল সত্যনিষ্ঠ একটা ঘটনাকে তুলে ধরার চেষ্টা, না এটা একটা কাল্পনিক মেইন স্ট্রিম ছবি। এই সমস্ত ছবির যে জনার, নতুন যে জনার তৈরি হয়েছে যেটা বলিউডে হয়েছে, কোথাও কি মনে হচ্ছে যে এটা আসলে একটা কনফ্লুয়েন্স বা মোহনার মতো, যে এতদিন ধরে আর্ট হাউস ছবির মধ্য দিয়ে জীবনের সত্যটাকে তুলে ধরার প্রচেষ্টা, অন্যদিকে জীবনটাকে রূপকথার মতো, যে কারণে আপনি জানেন যে রাজ কাপুর মহাশয় তো বলতেন তিনি হচ্ছেন স্বপ্নের সদাগর। এই যে স্বপ্ন আর বাস্তবকে মিলিয়ে একটা কি অন্য জনার, এটা এখন সুস্পষ্ট বলিউডে। একেবারে একেবারে। তবে এখানে একটা জিনিস বলা দরকার, সেটা মানে পুরোপুরি প্রাসঙ্গিক নাও হতে পারে। সেটা হচ্ছে এই যে আমরা বলি না যে সমান্তরাল প্যারাল সিনেমা বলে কিছু নেই, রাজনৈতিক ছবি, সমাজ সচেতন ছবি এগুলো কমে যাচ্ছে, ঠিকই হয়তো, কিন্তু তার একটা কারণ আছে, তার একটা খুব খুব একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে একটা সময় সংবাদপত্র ছাড়া সিনেমাই ছিল একমাত্র মাধ্যম। কাজেই যত প্রশ্ন, যত রাজনৈতিক কথাবার্তা সব সিনেমাতেই হতো, কারণ আর তো কোনো মাধ্যম ছিল না। এখন সেটা বদলে গেছে, একেবারে বদলে গেছে। যে এখন মানে একজন লোক বা একটা গ্রুপ
যদি প্রকাশ করতে চায় তাহলে তাদের কাছে ওই তো আজকাল মানে সামাজিক মাধ্যম, যাকে আমি অসামাজিক মাধ্যম বলি, যাই হোক, সামাজিক মাধ্যম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, তো ওই প্রকাশ করার তো অনেকগুলো মাধ্যম রয়েছে। কাজেই সিনেমা রাজনৈতিক মাধ্যম হিসেবে কিন্তু অপেক্ষাকৃতভাবে দুর্বল হয়ে পড়েছে। সিনেমার এখন তার মানে এই নয় যে চিন্তাশীল ছবি আর নেই, কিন্তু মোটামুটিভাবে আমার মনে হয় যে সিনেমার রোলটা এখন ওই একটা এন্টারটেনমেন্টের রোল হয়ে গেছে মোটামুটি। ধরুন, এটা তো ঠিক কথা, নুভেল ভাগ অর্থাৎ ফরাসি নবতরঙ্গের ছবি যখন হলো, গোদা, ত্রুপো, সাতরল, এরা তো মূল প্রচেষ্টা যেটা করেছিলেন যে চলচ্চিত্র এবং এই নান্দনিক যে জগৎটা আছে এবং সত্যি কিছু বলা, অতরের কথা, অতুল শিপের কথা বলছিলেন তারা সেলুলয়েড ক্যামেরা দিয়ে, যে কারণে কামারাস্তিলো কথাটা বারবার চলে এসছে, যে ক্যামেরাটাকে পেনের মতো ব্যবহার করে আমরা ছবি লিখবো করবো। এই জলুক গোদার তো খুব পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে টেলিভিশন, বিজ্ঞাপন, আপনার জগৎ, খবরের কাগজ, এই যে প্রতিনিয়ত ঘুরে যাওয়া বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ক্লিপ, এগুলো দিয়েও ছবি হবে একটা সময়, এটা তো অনেক আগে থেকে ভেবেছেন। কোথাও কি মনে হচ্ছে যে চলচ্চিত্রের ক্ষেত্রেও আপনি যে কথাটা বলছিলেন, এই যে প্রাযুক্তিক উদ্ভাবনী শক্তির জন্য অনেক কিছু খারাপ হয়েছে, লঘু হয়েছে, কিন্তু একটা নতুন জগৎ আসছে অডিও ভিজুয়ালে, আর এই যে অডিও ভিজুয়াল এক্সপোজার, যেটা ধরুন আমরা 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক, 8-এর দশক, এমনকি 1992 সাল পর্যন্ত, আগন্তুক পর্যন্ত আমরা যে জগৎটায় ছিলাম এখন তো নেই। এখন তো ইন্টারনেটে কালজয়ী ছবি দেখে নিচ্ছে। আমাদের শুধু দর্শকরা যারা দেখেননি প্রতিদ্বন্দ্বী, তারা আজকেই কিন্তু আপনি জেনে রাখুন, আজ রাতেই তারা আবার প্রতিদ্বন্দ্বী দেখে নেবে ইউটিউবে। কিন্তু আমাদের ছোটবেলাতেও তো এই সুযোগ ছিল না। কোথাও কি মনে হচ্ছে খুব দ্রুত চলচ্চিত্রের মধ্যেও প্রাযুক্তিক এবং নান্দনিক একটা বিরাট আলোড়ন সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে, যেটা জলুক গোদারের মতো ব্যক্তিত্বরা কিছুটা হলেও টেলিভিশন, বিজ্ঞাপন, খবরের কাগজ এবং অতি অবশ্যই চলচ্চিত্রকে এক করার চেষ্টা করেছিল? না, সেটা তো হচ্ছেই, মানে টেকনোলজিক্যাল কারণে তো সব কিছুই পাল্টাচ্ছে। সত্যি কথা বলতে কি, এখন মানে সিনেমা বলতে কি বোঝায় সেটা আমরা যেটা জানি, সিনেমার সংজ্ঞা হয়তো আবার নতুন করে নির্দেশ করতে হবে। কারণ আমরা যে সিনেমা বলতে গল্প একটা বিশেষভাবে বলা হবে। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, যে এখন যাকে আমরা তথ্যচিত্র বলি বা ডকুমেন্টারি বলি, যদিও ওই নাম দুটোতে আমার একটু অস্বস্তি আছে, কিন্তু ওই যে জনারটা, ওটা এখন কিন্তু আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। লোকে দেখতে চায় যে বাস্তবে কি হচ্ছে, এবং যা হচ্ছে সেটাকে এই ফিল্ম মেকার কীভাবে সেটাকে উপস্থাপন করছে। কাজেই আমি জানি না, হয়তো এটা একটু অত্যুক্তি হচ্ছে, কিন্তু সিনেমা 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 একটু যোগাযোগ সৃষ্টি করুক বাস্তবিক জগতের সঙ্গে, সেটা কিন্তু দর্শক আমার মনে হয় চাইছে। এটা আপনার মনে হচ্ছে? দর্শকের চাহিদা তৈরি হলেই প্রয়োজনের মতো তৈরি হবে, এটা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খাটে। মানে ধরুন, আমি বলতে চাইছি যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি বা ইস্পাতের শিল্পে খাটে। কিন্তু কোথাও কোথাও কি এটা মনে হয় যে, দেখুন আপনি যে কথাগুলো বলছেন এটা খুব সুস্পষ্ট, ফিল্ম থিওরির মধ্যে না ঢুকেও বলতে পারি যে সিনেমা ভেরিতে, আভাগার্ড, এই ধরনের ছবি তৈরি হয়েছে। মানে এই মুহূর্তে আপনারা ধৃতিমান চট্টোপাধ্যায়কে দেখছেন সাক্ষাৎকার দিতে, পরের দৃশ্যে দেখলেন যে তিনি ছবির নায়ক হয়ে এমন একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছে, যে ঘটনাটা আপনাকে অবাক হতে বাধ্য হবে। তাহলে কোনটা ঠিক? এটা তো একটা প্রাইম উদাহরণ অনেককাল আগেকার হচ্ছে মৃণাল সেনের ইন্টারভিউ, যেখানে বাস্তবিক জীবন এবং গল্পের জীবন এক হয়ে গেছে। এবং
অডিয়েন্সকে বলা হচ্ছে দেখো তুমি যেটা দেখছো সেটা কিন্তু বাস্তবিক নয়, এটা একটা সিনেমা, সেটা মনে রাখবে সবসময়। এই যে যেটাকে বলা হয়ে থাকে থিওরি অফ এলিয়েনেশন, যেটা ওই বার্টল্ট ব্রেক্ট এর সময় থেকে, তো এটা তো আগে হয়েছে, কবে হয়েছে? আমার খুব ভালো লাগছে এই কথাটা শুনে। দেখুন, কোনো ফরাসির সঙ্গে যদি তর্কযুদ্ধে যাই, বা দেখুন বাঙালির মতো, আপনি আমার থেকেও ভালো জানেন, বাঙালির মতো ফরাসিরাও পরনিন্দা পরচর্চা করে, এবং একজন ফরাসি তার একটা উন্নাসিকতা আছে তাদের সংস্কৃতি নিয়ে, যেমন গোটা ভারতবর্ষে বাঙালিরও আছে। কখনো কখনো সেটা প্রকাশ পায়, কখনো কখনো পায় না। ওদের যদি জঁলুক গোদার থাকে, আমাদের মৃণাল সেন আছে, আমরাও বেশ কিছুক্ষণ তর্ক চালিয়ে যাব। কিন্তু আমার মনে হয় আপনার বোধহয় সৌভাগ্য হয়েছে মৃণাল সেনের জলুক গোদারকে একসঙ্গে দেখা। হ্যাঁ, সেটা তো সৌভাগ্য তো নিশ্চয়ই বলবো, মানে সে দিক ঠিকভাবে দেখতে গেলে আমার তো সৌভাগ্য হয়েছে সত্যজিৎ রায়ের সঙ্গে পরিচয় হওয়া, তার সঙ্গে কাজ করা, মৃণাল সেনের সঙ্গে পরিচয় হওয়া, তার সঙ্গে কাজ। আজকে দাঁড়িয়ে এগুলোকে তো অমূল্য অভিজ্ঞতা। জলুক গোদারকে কেমন দেখেছিলেন? জনগোদারকে যেরকম আমরা ছবি থেকে অভ্যস্ত সেরকমই, মানে খোঁজা খোঁজা দাঁড়িয়ে অবিন্যস্ত চুল, ওই হচ্ছে। তার থেকে আমার স্মৃতিতে আর খুব বেশি কিছু নেই। আলোচনাটা জমে উঠেছে। রোবের ব্রেসো সাহেব যদি দেখতেন খুশি হতেন। মাঝে মাঝেই বাজ পড়ছে, আর আমি দেখছি কাকতালীয়ভাবে বাজটা পড়ছে আপনি যখন এক একটা কথা বলছেন সেই কথার সঙ্গে সঙ্গে। চলচ্চিত্রের নিয়ে তো আমরা আলোচনা করছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ধৃতিমান চট্টোপাধ্যায় এখনও কি কোনো এমন ধরনের কাজ করতে চায় যে কাজের জন্য প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠাটা তার কাছে গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই, মানে তার মানে সেই সুযোগটা হয়তো সব সময় হয় না, কিন্তু হলে তো নিশ্চয়ই চাই। আমি একটা ছবি করব, তার নাম টামের মধ্যে এখন যাচ্ছি না, আম, যেটা যেটা কলকাতায় এবং নেপালে যেটা কাজ হবে, এবং তাতে এখনকার কতগুলো বিষয়, একেবারে এখনকার বিষয় উঠে এসছে। কাজেই আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এই ধরনের প্রজেক্ট হয়তো বছরে একটা আসবে, হয়তো 2 বছরে একটা আসবে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। কারণ আমার মানে এই এই 3 মাস কাজ পাইনি, আমার পাইনি তো পাইনি। কারণ একটা আরেকটা হচ্ছে যে ওই একটা বয়সের পর একটা ওই একটা অনেক হয়েছে, এবার ক্ষান্ত দিই, এবার অবসর জীবন কাটে। সেটা আমার নিজের মানসিকভাবে সেটা আমার খুব অসুবিধে লাগে, কিন্তু তারপর মনে হয় যে এটা তো হবেই, মানে এটা তো চালিয়ে যেতে তো পারবো না। কেউ একটু অবসর নেয় আগে, কেউ পরে। আমার সৌভাগ্য হয়েছে যে আমাকে খুব আগে মানে কি বলে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিতে হয়নি, কিন্তু রিটায়ারমেন্ট নিতে তো হবে একটা সময়, সেটা অবসরটাও তো জীবনে দরকার। এবং অবসরের কিন্তু অনেক, মানে আমরা এমনিতে যে সমস্ত জিনিস করার এবং তার থেকে বেশি চিন্তা করার সময় পাই না, সেগুলো নিয়ে চিন্তার বিশ্লেষণের সুযোগ হয়। কাজে অবসর জীবনটা একেবারে মানে নাতিকে কোলে বসিয়ে নাচাবো, সেটাই যে অবসর বিষয়, অবসর জীবন তা কিন্তু নয়। অবসর জীবন তো খুব মূল্যবান। ফরাসিরা খুব বলে জুয়া দো ভিভ, বেঁচে থাকার আনন্দ। কোথাও কি মনে হয় যে প্রত্যেকটা মানুষের যে কাজই করুক না কেন, তার একটা বেঁচে থাকার আনন্দের বড় দরকার? খুবই দরকার, খুবই দরকার। যেরকম এখন কথাটা খুব চালু হয়েছে, এটা নাকি দার্শনিক তত্ত্ব, যে লিভ ইন দ্য মুভমেন্ট, এই মুহূর্তটাতে বাঁচো, কি হয়ে গেছে অথবা কি হবে সে নিয়ে অত চিন্তা বা দুশ্চিন্তা করে লাভ নেই। কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে না কিরকম গণ্ডগোল মনে হয়। কিন্তু লিভ ইন দ্য মুভমেন্ট মানেটা কি? আমার এই মুহূর্তটাতে আমি তো হয়তো ভাবছি যে এই বৃষ্টি পড়ছে, কতক্ষণে বাড়ি যেতে পারবো, সেটা আমি ভাবছি তো।
সেটা এই মুহূর্তে ভাবছি তো, তার মানে আমি ভবিষ্যৎ চিন্তা করছি। কাজে সেটাকে বাধ্য বলতে খুব ভালো লাগে, কিন্তু না বাধ্য আর যায় বলে মনে হয় না। কেন আমরা আমাদের আমার যে ব্যক্তিত্ব, সেটা তো আমার এতদিনের জীবন, তো সেই ব্যক্তিত্বটাকে তৈরি করেছে। তাই সেইটাকে আমি হঠাৎ করে ঝেড়ে ফেলে দেবো কী করে? অবশ্যই। ধৃতিমানবাবু, কোথাও কি আপনার এটা মনে হয়েছে যে যেহেতু আপনি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে শ্যাম বেনেগাল এদের মতো মানুষের সঙ্গে কাজ করেছেন? আমি কাজ করিনি, কিন্তু আমি মানে পরিচয় হয়েছে, কিন্তু আমি কাজ করিনি। আমি সামনে গেলের সঙ্গেও কাজ করিনি, ঋত্বিক ঘটকের সঙ্গেও না, কাজ করিনি। আমি সত্যজিৎ রায়, মৃণাল সেনের সঙ্গে বলছি, কিন্তু আপনি আবহটা খুব ভালো মতো জানেন এবং একটা ক্ষেত্রে তো সবাই মিলে সম্মিলিতভাবে সেই সময়ের কাজকে যখন ধরবো, তার মধ্যে আপনিও একটা চরিত্র, ঋত্বিক ঘটকও চরিত্র, মৃণাল সেনও চরিত্র। আমি সেই জায়গা থেকে বলছি যে সেই সময় ছবিতে বাস্তবতা যেভাবে উঠে এসেছিল এবং যে সাহসের সঙ্গে, ধরুন ইন্টারভিউ ছবির ক্ষেত্রে অথবা প্রতিদ্বন্দ্বী ছবির ক্ষেত্রে, দেখুন সেটা তো সাহসের সঙ্গে তারা উচ্চারণ করেছিলেন বাস্তবতাকে। এবং সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়, আজকে সুনীল গঙ্গোপাধ্যায় এক প্রতিষ্ঠা লাভ করেননি, সত্যজিৎ রায় সুনীল গাঙ্গুলির মতো একজন উদীয়মান লেখকের লেখা নিয়ে ছবি করছেন, কারণ তার মধ্যে সেই সময়টার আঁচ পেয়েছিলেন তিনি। কোথাও কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্রে গত ১.৫ দশক ধরে, অর্থাৎ তৃণমূল শাসনে এবং পরবর্তী শাসনেও আমরা সেই রকম সাহসী পরিচালক আর দেখতে পাচ্ছি না? আমি অনিক দত্ত ছাড়া, আমি অনিক দত্তকে অবশ্যই এর থেকে বাইরে রাখবো, কারণ তিনি ভবিষ্যতের ভূতের মধ্যে তিনি, তার ছবির মধ্যে জারিত আছে সময়টা। বাদবাকি চিত্র পরিচালকরা সেই সাহসটা দেখাননি। তার মধ্যে কিন্তু ব্যতিক্রমও, এই যে তুমি বলছো সাহস দেখাননি, সেটা কতটা রাজনৈতিক নয় সেটা আমি বলছি না, কিন্তু ব্যতিক্রমী ফিল্ম মেকার, যেমন প্রবুদ্ধ ভট্টাচার্য, যেমন অমিত বিক্রম, অবশ্যই আসা যাওয়ার মাঝে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এগুলোকে এখন আসা যাওয়ার মাঝে বা এই নজরের ভেলা, এগুলোকে আমরা রাজনৈতিক ছবি বলবো না? আমি তো নজরের ভেলাকে অবশ্যই রাজনৈতিক ছবি বলবো, এবং সেটা আমরা কিভাবে দেখি, আমরা কিভাবে সংজ্ঞা নির্দেশ করি কোনটা রাজনৈতিক তার উপরেও নির্ভর করছে। কিন্তু এটা ঠিকই, কারণটা কিন্তু ওই যে এখন সিনেমা ছাড়াও অনেকগুলো মাধ্যম হয়েছে, মানে যে বক্তব্য বা যে মনোভাব প্রকাশ করার জায়গা হয়েছে, এক। দুই, এখন কিন্তু ব্যবসায়িক সাফল্যটা খুবই প্রয়োজন, মানে প্র্যাকটিক্যাল দিক থেকে দেখতে গেলে, নাহলে তো টিকতেই করা যাবে বাজার অর্থনীতিতে, টিকতেই হ্যাঁ, সেটা কিন্তু অনেকদিন আগে সত্যজিৎ রায়ও বলেছিলেন। দেখো, আমি মূলত বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের জন্য ছবি করি। তার মধ্যে অনেকে ছবিটাকে ওপরে যে গল্পটা রয়েছে সেটাকে দেখেন, অনেকে একটু ভেতরে ঢোকার চেষ্টা করেন। সে ভেতরে ঢোকার সুযোগ না আমি দিই, আমি প্রত্যক্ষভাবে সমস্ত বলে দিই না, যাদের ইচ্ছে তিনি বুঝবেন। কিন্তু আমায় সবসময় একটা কথা মনে রাখতে হয় যে আমি যেটাই করি, আমি প্রযোজকের টাকা যদি ফেরত না দিই, তাহলে তারা আমি পরে ছবি করতে পারবো না। ছবি করতে না পারলে ব্যক্তিগতভাবে আমার হয়তো কিছু বিকল্প রয়েছে, আমি লিখতে পারি, ছবি আঁকতে পারি, কিন্তু আমার ইউনিটের যে লোকগুলো, তাদের কী হবে? আমার যদি ছবি করা বন্ধ করে, কাজে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো তো সবসময় মনে রাখতে হয়। এবার একদম সাম্প্রতিককালে চলে আসছি, এই তো দেখছেন চারিদিকে কি অবস্থা। ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর শহর জুড়ে তার ছবি ছিল, এখন সে ছবি আর নেই, মানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর চারিদিকে তৃণমূলের যারা নেতা তারা ডিম খাচ্ছে, বিভিন্ন জায়গায় তাল সোনা উদ্ধার হচ্ছে, অন্তত আমরা সেরকম শুনছি। কি মনে হচ্ছে বাংলায় বিরোধী বলে কি মেরুদণ্ড নেই বা বিরোধী শক্তি নেই অনেক দিন ধরে, যেটা সেই সময় কিন্তু ছিল না? ধরুন আপনি 5-এর দশক, মানে ওই শতকের 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক, যখন আপনাকে পোস্টারে দেখতো একটা ইয়াং অ্যাংরি ম্যান ইমেজ হিসেবে, সেই সময় কিন্তু বিরোধিতাটা ছিল।
বিশ্বাস ছিল রাজনীতিতে। এখন কি তাহলে রাজনীতি আউট, ক্ষমতা ইন? রাজনীতি আউট, কারণ মানে একটা সিনিসিজম এসে গেছে। কি হয়েছে যে ধরো একটা দিক থেকে যে যুক্ত ফ্রন্ট বা বাম ফ্রন্টের তা একটা প্রায় দীর্ঘদিন 13-14 বছর একটা সময় ছিল। এখন বাম দলগুলো যে কাডার ছিল তারা যদি সত্যিকারের বাম আদর্শতে বিশ্বাসী হয়ে থাকে বা দীক্ষিত হয়ে থাকে, তাহলে যখন যুগ পাল্টালো তারাই আবার গিয়ে তৃণমূলের কাডার হয়ে গেল কীভাবে? আবার এখন তারাই তো আবার বিজেপির কাডার হয়ে যাচ্ছে। কাজেই রাজনীতিতে বিশ্বাস ওইটুকুই যে আমার কি সুবিধে হবে, মানে একেবারে স্বার্থপর একেবারে। এবং কি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা গণতন্ত্রে হ্যাঁ, একটা দল, সেই দলকে আমরা ভোট দিয়ে সেই দলকে আমরা ক্ষমতায় এনেছি। হ্যাঁ, তার মানে আমার আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসের রেপ্রেজেন্টেটিভ হচ্ছে এই দল। কিন্তু এখন যেমন মনে হয় দুটো আলাদা পৃথিবী হয়ে গেছে। মানে রাজনীতি, এই যে মানে রাজনীতি বলতে দলীয় রাজনীতি, এতে এদের মধ্যে যে কনস্ট্যান্ট খাওয়া খেয়ে মারামারি তর্কাতর্কি, ওটা একটা অন্য জগৎ। ওটার সঙ্গে আমাদের সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওটা ওই ওদের মধ্যেই কে ক্ষমতায় আসবে, কে সুবিধে পাবে, সেই নিয়ে। এর বৃহত্তর ব্যাপারটা হচ্ছে আমার মাঝে মাঝেই মনে হয় যে এই যে পার্লামেন্টারি গণতন্ত্র, আফটার অল পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটার তো বয়স তো খুব একটা কম নয়। কত বয়স তো খুব একটা বেশি নয়, কত 200 বছর 300 বছর। হ্যাঁ, তার আগে রাজত্ব ছিল, সাম্রাজ্য ছিল। আমার কিরকম মনে হয় যে হয়তো এই পার্লামেন্টারি ডেমোক্রেসি যে মডেলটা, এটাও হয়তো শেষ হয়ে আসছে। এখন একটা অন্য কোনো মডেল হয়তো দরকার। সেখানে যারা বামপন্থী, বিশেষ করে একেবারে উগ্র বামপন্থী, তারা বলবেন, যেমন আগেও বলেছেন, যে পিপলস রেভলিউশন দরকার। সেটা সম্বন্ধে আমি এখন কিছু বলবো না, কারণ সেটা সম্বন্ধে আমার মতামত বললে বাড়িতে ইডি হানা দেবে, এমনও হতে পারে। সেটা উচ্চতার। কিন্তু এটা আমি সত্যি সত্যি বলছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসির আয়ু হয়তো একটা খুব বেশি দিন আর নয়। কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে ফ্যাসিজম আমাদের দেশে, অন্যান্য দেশে কীভাবে ফ্যাসিজম দ্বিতীয় বিশ্বমহাযুদ্ধের পরে আবার কিভাবে ফ্যাসিজম মাথাচাড়া দিচ্ছে। মানে একটা ঢেউ উঠেছে দক্ষিণ পন্থা। আমি এক্ষেত্রে বলি, এখনই আমরা তো কোনো কিছু বলতে পারবো না, কিন্তু ধরুন শ্রীলঙ্কাতে যা হয়েছিল, বাংলাদেশে যা হয়েছিল, যেভাবে উৎখাত করা হলো শেখ হাসিনার সরকারকে, নেপালে যে ঘটনা ঘটলো, আবার এখানে ককরোচ পার্টি, আমি বলছি না সে পার্টির ভবিষ্যৎ কি, কিছুই না, কিন্তু আমরা সামাজিক মাধ্যমে দেখলাম একটা প্রবল ঝড় তুলেছিল, এ বিষয়ে সন্দেহ নেই। তাহলে আপনি বলছেন যে এগুলো সবকটাই কোথাও একটা সূত্র রয়েছে যেটা একটা অন্য ধরনের চিন্তাভাবনার জন্ম দিতে পারে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনাটা বোধহয় এখনো স্পষ্ট নয় হয়তো, কিন্তু এখনকার এটা তো বোঝাই যাচ্ছে যে এখনকার প্রজন্ম কিন্তু যা হচ্ছে সেটা সম্বন্ধে অত্যন্ত বিরক্ত, এবং সেটা তাদের মনে হয় যে সেটা বদলানো দরকার। কীভাবে বদলানো হবে, বদলে কী আসবে, সেটা হয়তো জানে না, কিন্তু এই চিন্তাটা এসছে যে এইভাবে আর চলবে না। আমি একেবারে আপনাকে আর বেশিক্ষণ দাঁড় করাবো না, আমি কথা দিয়েছি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমার দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন। বাংলা একটা কথা আছে না, কি সঙ্গে তুমি মেশো তাহলে বোঝা যাবে তুমি কে।
আবার এই কথাটাও এখন খুব প্রচলিত হয়েছে, মানুষ এই মুহূর্তে কি পড়ছে শুনে নাও, তাহলে কিছুটা হলেও তাতে অনুভব করা যাবে এই মুহূর্তে কি বই পড়ছেন। তার আগে একটা জিনিস বলি, মানে এটা একটা মজার গল্প। সেটা হচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, সকলেই জানে যে সত্যজিৎ রায় মদ্যপানের খুব বিরুদ্ধে ছিলেন। মানে মদ্যপানটা উনি একেবারেই পছন্দ করতেন না। এবং ওর ইউনিটের কেউ বা ওর থেকে বয়স কম মদ্যপান করে বা শুনলে উনি খুবই বিরক্ত হতেন। তো এটা বলা হতো তার থেকেও বিরক্ত হতেন বেশি যদি বলা যেত যে মাইতা এই লোকটি কিন্তু একেবারে বই পড়েন না, তার বিরক্তিটা আরও বেশি। যাই হোক, এটা না, এটা খুব সুন্দর কথা বললেন। হ্যাঁ, আমি এখন ওই যে বললাম না, অবসর সময় অনেকটাই, তো ওই আমরা যখন ব্যস্ত থাকি আমার ক্ষেত্রে, তখন না সেটা আমার নিয়ে আমার খুব আক্ষেপ হয় যে বই পড়ার অনেক তালিকা করে রেখেছি কিন্তু বই পড়াটা কমে যায়। এখন যেহেতু আমি ইচ্ছে করেই অবসর সময়টা বাড়িয়ে নিয়েছি, তো আমি চেষ্টা করি যে বইগুলো পড়া হয়নি। তো তোমার প্রশ্নের উত্তরে এই মুহূর্তে আমি চারু মজুমদারের কালেক্টেড ওয়ার্কস পড়ছি এবং রমিলা থাপ্পারকে আমার খুব ভালো লাগে এবং ইতিহাস চিন্তায় ওর চিন্তাটা আমার কাছে খুব জরুরি। রমিলা থাপ্পারের একটা সাম্প্রতিক বই টকিং অফ হিস্ট্রি, সেইটা পড়ছি। আমার একদম শেষ প্রশ্ন, দর্শক আমাকে জিজ্ঞেস করবে, নয়তো ইউটিউবের নিচে লিখবে আপনি প্রশ্ন করলেন না কেন, ধৃতিমান চট্টোপাধ্যায় নিজেকে কি বামপন্থী মনে করেন? হ্যাঁ, আমার সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ। ধৃতিমান বাবু, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি এরকমই সুন্দর থাকুন। আমি সুন্দর বাবু একবারও বলবো না, হেমেন্দ্র কুমার এর সেই বিখ্যাত, হেমেন মিত্তিরের সেই বিখ্যাত সুন্দর বাবু, সেই অসির চেহারা আমাদের মনে আছে। আমি সেই জন্য সুন্দর দাই বলবো। সুন্দর বাবুটা হেমেন মিত্রর চরিত্রের জন্য তোলা থাক। সুন্দরদা, আপনি এরকম সুন্দর থাকুন এবং আপনি আরও কাজ করুন এবং মাঝে মধ্যে আমাদের আবদারে একটু আশকারা দিয়ে মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসবেন, কথা বলবেন আপনার মতো, এই অনুরোধটা জানিয়ে রাখবেন। অবশ্যই অবশ্যই, অনেক ধন্যবাদ ঋতব্রত। কথা আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বললাম, কিন্তু কথা বলে যে কথাগুলো সাধারণত বলার বা আলোচনা করার সুযোগ হয় না, সেটা একটু হলো এবং সেটা যে জনসমক্ষে যাবে সেটা তো আরও ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।